বন্দি কুঠুরিতে থাকা সেই সন্ত্রাসীকে মুক্তি দিয়েছে ডাকাত দল। তাদের সাথে লোকটাও পালিয়েছে। খবরটা শোনার পর মেজাজ আরো বিগড়ে গেল শেহজাদের। তিরিক্ষি মেজাজে বলল, তার মানে ওই জানোয়ারের সাথে ডাকাতেরও হাত ছিল। এমনটা জানলে তো আগেই তার গর্দান নামাতাম। জানোয়ারের বলাদ। খোদেজা এসে শান্ত গলায় বলল, শেহজাদ, মাথা ঠান্ডা রাখো পুত্র, এখন মাথা গরম করলে চলবে না। শেহজাদ মাকে আশ্বস্ত করল। ওদিকে মতিবানও বিলাপ করেই যাচ্ছে। সে বিলাপ শুনে শেহজাদের রাগ জ্যামিতিক হারে বৃদ্ধি হচ্ছে। তুমি থামবে? এক ধমকে মতিবানও থেমে গেল। মুখের ওপর শাড়ির আঁচল টেনে নিয়ে এক দৌড়ে সায়রা ও সোহানীর কাছে গিয়ে বসে। সায়রা বলে ওঠে, মতি আপা, তোমার সাথেই তো ফুল আপা ঘুমায়। ও উঠে গেল, তুমি তা টের পাওনি? মতিবানও আবারও বিলাপ শুরু করে। গলা টেনে টেনে বলে, মোরে মরা ঘুমে ধরছিল গো বুবু, মই টের পাইতাম না। ওরে ওরে ফুল, তুই কোথায় গেলি রে? বাপের বংশে তুই একমাত্র আসিলি, তুইও কি মোরে একলা রাইখা চইল্লা গেলি রে ফুল? শেহজাদ তার বিলাপ শুনে কটমট করে তাকিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। ঠিক তারপর নিস্তেজ নিষ্প্রাণ অপরূপা নির্জবতা কাটিয়ে চোখ মেলে চারপাশে তাকিয়ে ফুঁপিয়ে উঠল। সায়রা বলল, অপা, আমরা আছি, ভয় পেও না। অপরূপা উঠে বসার চেষ্টা করলো। সোহিনী তাকে বসতে সাহায্য করলো। সায়রা তার চুলগুলো নিয়ে কোনো মতে এলোমেলো হাতে বেনুনি পাকিয়ে দিতে লাগলো। খোদেজা এসে তার সামনে বসে বলল, এই মেয়ে, তোমাকে ওরা কি করেছে? সায়রা ডাক দেয়, আম্মা, এসব কি প্রশ্ন? অপরূপা টুকরে ওঠে। তার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। সায়রা পানি আনে। অপরূপা তার হাতে ঠক ঠক করে পানি খায়। সোহিনী তাকে হাত নাড়াতে বারণ করে। বাহুতে ছেঁড়া ব্লাউজ ঢেকে দেয় শাড়ির আঁচলে। অপরূপা হাত পা গুটিয়ে জড়সড় হয়ে বসে। সায়রা বলে, অপা, মহলে ডাকাত ঢুকেছিল। অপরূপা অত্যাধিক বিস্ময়ে হা হয়ে তাকায়। সায়রা তাকে সবটা খুলে বলে। অপরূপা তার সাথে যা যা ঘটেছে সবটা বলে গলার পাশে হাত চেপে কেঁদে ওঠে ফুঁপিয়ে। শাহজাহান সাহেব এসে মাথায় হাত রাখে। কেঁদো না, খোদা সহায় ছিলেন, না হলে আরো বড় বিপদ ঘটতে পারত। ফুলকলির চিন্তায় অপরূপার বিষয়টি চাপা পড়ে থাকে। অপরূপার গায়ে চাদর দিয়ে ঢেকে দিয়ে সায়রা আর সোহিনী তাকে নিয়ে তাদের কক্ষে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। তার মধ্যে সৈন্যরা ফুলকলির ক্ষতবিক্ষত দেহ নিয়ে মহলে ফিরে আসে। মতিবানও হাই হাই করে কেঁদে উঠে তার নিথর দেহর কাছে ছুটে যায়। সাফায়াত বিছানার চাদর এনে ঢেকে দেয় ফুলবানুকে। তার ফুলের মতন দেহের দানবদের নোংরামর ছাপ স্পষ্ট লেগে আছে। বাকিরা স্তব্ধ হয়ে যায়। অপরূপার বক্ষ কেঁপে ওঠে। সেবার গ্রামে বাঁশবাগানে এমন একটা ক্ষতবিক্ষত লাশ পাওয়া গিয়েছিল। মতিবানুর আহাজারিতে প্রায় সকলের চোখে জল ওঠে। সাফায়াতের পেছনে শেহজাদ দাঁড়িয়ে স্থির চিত্তে চেয়ে থেকে ফুলকলির শায়িত দেহর দিকে। পৌর ডাক্তার এসে তার নাড়ি দেখে উৎফুল্লতার সহিত বলে ওঠে, জানাচ্ছে, মরেনি। শেহজাদ এগিয়ে আসে, ও বাঁচবে? হ্যাঁ, তাড়াতাড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন সাহেব। শেহজাদ সাফায়াতকে ডাক দেয়। বাকি কাজের লোকরা এসে লম্বা কাঠের পাতলা পাটাতনে করে ফুলকে নিয়ে ছুটে হাসপাতালের উদ্দেশ্যে। পুরো মুখে হাত বুলিয়ে ঘাম মুছে একাকার আদেশবাণী ছুটতে হঠাৎ অপরূপার দিকে শেহজাদের চোখ পড়ে। আর থমকে যায় সে। অপরূপা তাকে তাকাতে দেখে গুটিয়ে যায় শাহরাজ আর সোহিনীর পেছনে। শেহজাদ চোখ সরিয়ে নেয় অন্যত্র। সায়রা অপরূপার হাত ধরে অভয় দিয়ে বলে, ভাইজান ইচ্ছে করে তোমায় আঘাত করেনি আপা। আমার ভাইজান খুব ভালো মানুষ। তুমি ভাইজানের জন্য মনে
বিদ্বেষ পুষে রেখো না। দেখো, ওই লোকটা ডাকাতদের সদস্য ছিল, যাকে মারা হচ্ছিল চাবুক দিয়ে। সে এখন ডাকাতদের সাথে পালিয়েছে। অপরূপা হতচকিত চোখে তাকায়। ওই লোকটার জন্য রোগা লোকটাকে মেরেছি। হ্যাঁ, সে ডাকাত দলের সদস্য। অপরূপা বিস্ময়ে বিহ্বলিত হয়ে দাঁড়িয়ে থাকে। তার ভুল ভাঙে। ক্রোধে অনলে জ্বলতে জ্বলতে ভাবে, এমন জানলে সে ওই দিনই লোকটাকে গলা টিপে মারত। জানোয়ার। খুদেজা মাথায় হাত ঠেকিয়ে বলে, খোদা, কি মুসিবত চলে এলো আমাদের ওপরে। এই মেয়ে যেদিন এই মহলে ঢুকেছে সেই দিন থেকেই শান্তি নেই। এই কোন আজরাইল ঢুকে পড়েছে আমার মহলে। হে পরওয়ার দিগার, তুমি শয়তানদের হাত থেকে রক্ষা করো। অপরূপা কষ্ট সিক্তে গিলে ফেলল সম্পূর্ণ অপবাদ। শাহজাহান সাহেব খোদেজার কথায় ক্ষেপে গেলেন। গিয়ে বললেন, বেগম চুপ করো, মেয়েটা আঘাত পেয়েছে, তুমি দেখতে পাচ্ছ না? খোদেজা দ্বিগুণ ক্ষোভে জ্বলে উঠে বলল, মেয়েটা কেন বলল সে বিবাহিত? সে মিথ্যা পরিচয় দিয়ে কেন মহলে এলো? তাকে জিজ্ঞাসা করুন। শাহজাহান সাহেব অপরূপার দিকে অনুপায় চোখে তাকিয়ে বলল, তুমি কেন মিথ্যা বললে অপরূপা? আমি তোমাকে কন্যা স্নেহে দেখেছি। তুমি বিপদে পড়েছ বলে মহলে নিয়ে এসেছি। সেই তুমি আমায় মিথ্যা বললে, এটা আমি মানতে পারছি না। শেহজাদ পেছনে হাত রেখে অন্যত্র তাকিয়ে মনোযোগ রেখেছিল তাদের কথোপকথনে। অপরূপার মুখে কোনো কথা নেই। সায়রা জিজ্ঞাসা করল, আপা, সত্যি করে সবটা বলো, সবাই কিন্তু তোমার সন্দেহ করছে। খোদেজা কটমট গলায় বলল, এই মেয়েকে বের করে দিন। ওকে আমার সুবিধা লাগছে না। ও সবাইকে মেরে ফেলবে। ওই লোকটাকে বাঁচাতে চেয়েছিল সে, এখন সেও ডাকাতের দলের একজন। এই মেয়েও ডাকাতের দলের একজন, নইলে ওই লোকটাকে মারার কারণে এত জ্বলল কেন? কেন কবুতরকে চাবুক মারলো? মায়ের কথায় যুক্তি আছে দেখে শেহজাদ চুপ করে থাকলো। অপরূপাও চুপ করে মাথা নত করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। শেহজাদ সাহেব খুব কড়া ধাঁচের মানুষ। তিনি হাঁক ছেড়ে বললেন, এই মেয়ে, কথা বলো। কেন তুমি মহলে এসেছ মিথ্যা বলে? উদ্দেশ্য কি তোমার? তুমি ডাকাত দলের কেউ? সত্যি কথা বলো, সবটা শুনে তোমাকে আর ছাড় দেওয়া হবে না। অপরূপা তেজপূর্ণ চোখে চেয়ে থাকলো। শেহতাজ সাহেব ভীষণ বিস্ময়ে ফেটে পড়ে চেঁচিয়ে উঠে বলল, এই মেয়ে, এখনো চুপ করে আছো? শেহজাদ, এই মেয়ে নিশ্চয় কোনো কুমতলব নিয়ে এখানে এসেছে। তুমি ওকে এক্ষুনি বন্দি করার আদেশ দাও। শেহজাদ এক নজর অপরূপার দিকে তাকালো। অপরূপা আর তার আঁখিতে আঁখি মিলতেই শেহজাদ এগিয়ে আসে, প্রশ্ন করে, সত্যি কথা বলো রূপা? অপরূপা শায়রার পেছনে গিয়ে দাঁড়ায়, ফুপাতে থাকে অনবরত। শেহজাদ মেজাজ ঠিক রাখতে মনস্থির করে বলে, আমরা সৈন্যের সাথে আজই তার গ্রামে যাচ্ছি। তার সম্পর্কে সবটা জেনে আসব। তারপর সিদ্ধান্ত নেব তার পরিণতি কি হবে। ততক্ষণ তাকে নজরে নজরে রাখবে। অপরূপার চোখে জল নামে। ততক্ষণ পর যেন ঘন কালোর মেঘ খুঁড়ে বর্ষণ। হ্যাঁ, মহলের সবাই যখন নিদ্রামগ্ন, মাঝরাত্রিতে সে ঘুম থেকে উঠে মোমবাতি হাতে হাঁটতে হাঁটতে ছাদের লোহার দরজাটা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিল। এমনি খুলেছিল। ডাকাত আসবে কে জানতো? সে তো রোজ হাঁটে এভাবে। শেহজাদ বেরিয়ে পড়ে সাফায়েতের সাথে। সে বেরোনোতেই শেহতাজ সাহেব ওনার লোকবল দ্বারা অপরূপাকে অন্ধকার কামরায় বন্দি করে। সায়রা ও সোহানি খারাপ লাগে। তারা আর্জি জানায়, অপা অসুস্থ, ভাইজান আসা অব্দি তাকে মুক্তি দিন। শেহতাজ সাহেব কথা শোনে না। এমনকি এতও বলে, মেয়েটাকে নিয়ে একটা কথাও যদি কেউ বলে, তার পরিণতি খুব খারাপ হবে। বাড়ির অন্যান্য কাজের বুয়া কুমু আর টুমু অন্ধকার কামরার আশেপাশে ঘুরঘুর করে
করে অপরূপাকে ভরসা দেয়। এই মেয়ে, কেঁদো না, আমরা আছি বাইরে। অপরূপা তার সবল হাত দরজায় ধাক্কা দিতে দিতে বলে, খোদার কসম, আমি কখনো স্বেচ্ছায় কারোর ক্ষতি করিনি, আমাকে মুক্তি দিন। কাঁদতে কাঁদতে অবশ হয়ে আসা তার শরীর শক্তি ফুরিয়ে আসে, মাথা ঝিমঝিম করতে করতে সে বসে পড়ে দরজা ঘেঁষে। শাড়ির আঁচল টেনে গায়ে জড়িয়ে হাত পা গুটিয়ে হাঁটুতে মুখ গুজে কাঁপা কাঁপা ডাকে, দাদিজান, কোথায় তুমি? আমি খুব কষ্টে আছি। দরজার ওপাশে কুমু আর টুমু অসহায়ের মতন দাঁড়িয়ে থাকে। এমন ফুলের মতন মেয়ের গায়ে এমন অপবাদ মানায় না। সাহেব ভাইজান ফিরে আসুক, তাকে মুক্ত করুক। কয়েক লগ্ন পার হওয়ার পর অপরূপার কান্নার শব্দ আর পাওয়া যায় না। সে ক্ষান্ত হয়ে লোহার কপাটে মাথা এলিয়ে বসে থাকে। অন্ধকারে কুঠুরিতে বসে তার চোখের পাতায় ভেসে আসে সোনালী অতীতের স্বর্ণাভ মুহূর্তগুলো। অপরূপার অতীত। পাতাঝরা দিন শেষে গ্রাম বাংলায় সেজেছে নতুন রূপে। গাছের সবুজ কচি কচি পাতার বাহার, কোকিলের মধুর সুর, পাখিদের কলকাকলিতে মেতে ওঠে মৃত্যুর বাড়ির আশপাশ। এটি তৎকালীন জমিদার বাড়ি নামে পরিচিত ছিল। তখন সন্ধ্যা। শুভা মেজাজ খারাপ হয়ে গেল, অপুর বাড়িতে এসেছে। অপুর চাচি কুসুমকে শুভা ভালো লাগে না। মহিলা সারাক্ষণ প্যাঁচার মতন মুখ করে রাখে। অপু এবার সে শুভার সাথে পালা দেখতে যাবে। আজ পালার দিন, কিন্তু অপুর বাড়িতে আসার পর থেকে অপুর কোনো হেলদোল নেই। দাদিজানের কাছে কথাটা কিছুতেই বলতে পারছে না সঙ্গে। দাদিজান আজকাল কড়া হয়েছেন বেশ, অপুকে একা ছাড়তে চান না। গ্রামের কয়েকজন কুদৃষ্টি পড়েছে তার উপর। মা বাবা ছাড়া ছত্রছাড়া সন্তানের উপর না থাকলে তাদের জন্য সমাজটা ভয়ঙ্কর হয়ে ওঠে। খুব সাবধানে চলাফেরা করতে হয়। নূরজাহান অপুকে নিয়ে চিন্তায় পড়েছে। একজন ভালো পাত্রের সন্ধান করতেই মেলছে না। ছেলে দেখতে শুনতে ভালো হলেও স্বভাব ভালো না, কথাবার্তার কোনো ঠিক নেই। তার উপর পড়াশোনা জানা নেই। মৃত্যুর বাড়ির আশেপাশে একমাত্র অপুই ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে। মা বাবা ব্যতীত অন্য কোনো খুঁত নেই তার জীবনে। সে সদ্য জন্মলাভকৃত শিশুর ন্যায় নিষ্পাপ চেহারার অধিকারিণী। তার ঘন পাপড়িযুক্ত কালো আঁখি দুটোর দিকে তাকালে ঘোর লাগতে বাধ্য। তার সুললিত কণ্ঠস্বর বসন্ত দুটিকে হার মানায়। পিতামাতার ছত্রছায়ায় বেড়ে না উঠলেও সে দাদিজানের কাছে নৈতিক শিক্ষা পেয়েছে, কোরআন পাঠ শিখেছে, পুঁথিগত বিদ্যায় দীক্ষিত হয়েছে। নম্রভদ্র ও মিষ্টিভাষী হওয়ার কারণে পাড়া প্রতিবেশী তাকে স্নেহ করে। কুসুমের তীব্র অবজ্ঞা তাচ্ছল্য তাকে বিন্দুমাত্র টলাতে পারেনি। তার সুশ্রীয় বদনে বিন্দুমাত্র বেদনার ছাপ ফেলতে পারেনি। দাদিজান অপার প্রস্তাব শুনে রুক্ষ স্বরে ধমক দিলেন, যাত্রাপালায় মানুষ আসবে, যাইতে পারবি না, তোরে যাইতে দিব না অপু। মুরগির খাঁচা থেকে মুরগি বের করতেই মুরগিটা চেঁচাতে থাকে। অপরূপা কানে আঙ্গুল দিয়ে দাদির পেছন পেছন ঘুর ঘুর করে। মানুষ আসুক দাদিজান, আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো। আমি আর শুভু যাবো আর আসবো। নূরজাহান কড়া চোখে তাকায়, বলে, বারণ করেছি মানে যাবি না অপু। সন্ধ্যাবেলা থুবুরি মাইয়াদের ঘরের বাইরে হন ভালো না। শুভার মুখ ছোট হয়ে আসে। সে সনাতন ধর্মের মেয়ে। সে বেড়ানোর সময়ও মাও প্যান প্যান করেছিল, কিন্তু বাবা তাকে অনুমতি দিয়েছিলেন। তাই সে সেজেগুজে হাজির হয়েছে অপুর বাড়িতে।
কিন্তু অপুর দাদি বেঁকে বসে। মাগরিবের আজান পড়তে পুকুরে গিয়ে অজু করে নামাজ পড়ে নিল অপরূপা। সন্ধ্যায় দাদিকে সে হাদিস পড়ে শোনায়। আজ মনোযোগ অন্যদিকে ঘুরে গেছে। সুভা তখনও যায়নি। অপু না গেলে সেও যেতে পারবে না। একা একা পালা দেখে মজা নেই। এখন মেয়েদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে ওইখানে। কত গ্রাম থেকে কত লোক আসবে, কত শিল্পীদের সামনে থেকে দেখা যাবে। অপরূপা নামাজ শেষ করে সে সুভার পাশে বসলো, বলল, দাদি যেতে দেবে না? এখনো সময় আছে। তোর দাদিকে কি আমি কিছু বলবো? অপরূপা বারণ করে দেয়। এই না না, দাদি যান বকাঝকা করবে। দাদি যান তখন দই দিয়ে মুড়ি মাখা নিয়ে ঘরে এলেন। সুভা আর অপুকে দিয়ে বললেন, এগুলো খেয়ে নে। শুভু, খেয়ে তোর বাড়ি যা। থুবড়ি মাইয়াদের বেশিক্ষণ বাড়ির বাইরে থাকন ভালো না। শুভা মুখ খুলে, দাদি একবার ওপরে যাইতে দাও। আর কখনো এমন আবদার করতাম না। মা কালীর দিব্যি। মায়া মায়া মুখ করে তাকালো শুভা। অপা বলল, থাক শুভু, এই তুই বাড়ি যা, আর যাব না। অপরূপা অভিমানী মুখ করে ঘরের কাপড় চোপড় গোছাতে থাকে। শুভাও দই মুড়ি চিময়। নূরজাহানকে অপরূপার দিকে তাকিয়ে থাকতে দেখে মিটিমিটি করে হাসে। অপরূপা নাক টানে, ফুপিয়ে বলে, এই শুভু চা, রাত হয়ে যাবে। পূর্ণিমার রাত, আজ নতুন চাঁদ উঠেছে, ভয় নেই। নূরজাহান বাইরে তাকায়, ঠিকই তো, আজ পূর্ণিমার রাত। শোভা চৌকি থেকে নেমে বলে, আচ্ছা তাহলে যাই দাদি যান। দাদি যান শান্ত কণ্ঠে বলে, ওই রহমতারে বলি তোরা যাইতেছোস, ও তো করে দেখা রাখবো। অপরূপা বলে, আমি যাব না। দাদি যান উল্টো সুরে বলে, আমি রহিমারে গিয়া বলি। দাদি যান বের হয়ে যেতেই সুভা চৌকি থেকে লাফ দিয়ে নামলো, কোমর দুলিয়ে বলল, কাম হইয়া গেছে রে অপু, দাদি যান রে ভারী ডোজ দিছিস, চল চুল বেঁধে দেই। অপরূপার চুলে বেনুনি পাকিয়ে দিতে দিতে সুভা আর অপরূপা খিলখিল সুরে হেসে উঠল আনন্দে। বাইরে দাঁড়া পড়া আকাশের মধ্যখানে মস্ত বড় চাঁদ দেখে অপার মনে আনন্দ গেঁজে উঠল। সুভার সাথে যাত্রার বেলা দেখতে বেরিয়ে পড়ল সে। রাস্তায় উঠতে একটা ভ্যান গাড়ির পাশ দিয়ে যেতে দেখা গেল। সুভা চালককে চিনতে পেরে ডাক দিল, এই রাজু ভাই, একটু দাঁড়াও। রাজু দাঁড়ালো। সালোয়ার কামিজ পরা আর বোরখা পরিহিত মেয়েটিকে চিনতে তার দেরি হলো না। রোজ সে দুজনকে পাঠশালায় যেতে দেখত। বোরখা মেয়েটা আমজাদ মৈতুরের মেয়ে। তার চোখ দুটো দেখে ছাড়া কোনোদিন চেহারা দেখার সৌভাগ্য হয়নি তার। সে ভ্যান গাড়ি নিয়ে এগিয়ে আসে, বলে, কই যাইবা? পালা দেখতে যাইবা? শুভা মাথা দোলায়, উৎফুল্ল চিত্তে বলে, আমারে আর অপুরে একটু নিয়া যাও, কাল পয়সা দিয়ে দেব। নিয়া যাও না গো। সে কি যাইতে রাজি হইব? অপরূপা রাজুর নেশাগ্রস্ত চোখ দেখে ভরকে গিয়ে শুভার হাত চেপে ধরে। আমার ভয় করে শুভু। শুভু অভয় দিয়ে বলে, কিছু হবে না, হেঁটে যেতে যেতে পালা শুরু হয়ে যাবে, চল। অপরূপার হাত ধরে সে টেনে নিয়ে যায়। ভ্যান গাড়ি ওপরে চেপে বসে। আকাশে তারা মেলা আর ঝোপঝাড়ে জোনাকি পোকার কিলবিলানি দেখতে দেখতে দুই বান্ধবী খিলখিলিয়ে করে হাসে। রাজু খই হারায়। কিছুক্ষণ আগে 2 বোতল ঢপঢপ করে মদ গিলেছে সে। শুভা আর অপরূপার খেয়াল করে ভ্যান গাড়িটা এলোমেলো চলছে, কিছুক্ষণ এদিক কিছুক্ষণ ওই দিক। তারা চিৎকার করে উঠতে যাবে, তার আগে ভ্যান গাড়িটা বিলের মধ্যে পড়ে যায়। শুভা অপরূপার হাত ধরে লাফ দিয়ে রাস্তার ওপাশে পড়ে যায়। রাজু গাড়ি সহিত বিলের মধ্যে গিয়ে পড়ে। এমন বিকট শব্দ শুনে হুড়মুড় করে এসে থামে কয়েকটা ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি থেকে ধূপধাপ পায়ে নেমে আসে কয়েকজন লোক আর মহিলা। পদধ্বনি শব্দে নুপুরের শব্দ পাওয়া যায়। অপরূপার শুভা কাত হয়ে পড়ে থাকে, আর্তনাদ করে। মনে হয় হাড়গোড় ভেঙে গেছে।
টর্চ হাতে 2-3 জন লোককে এগিয়ে আসতে দেখে শোভা ধীরে 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 উঠে বসলো। অপরূপা ওভাবেই পড়ে রইল। শোভা ওমাগো বাবাগো বলে রাজুকে যেই গালাগালি করতে উঠল, ঠিক তখনই টর্চ লাইট হাতে তার সামনে এসে উপস্থিত হলো এক আগন্তুক। শোভা কখনো এই গ্রামে এমন পুরুষ মানুষ দেখেনি। দেখেও মনে হচ্ছে কোনো রাজপুত্র। সাদা রাজকীয় পাঞ্জাবি, উপর হাতা কাটা কালো কোটি, রাশভারী গলায় বলে উঠল, মুখের ভাষা তো মাশাআল্লাহ। শোভা লজ্জা পেয়ে গুটিয়ে গেল। লোকটা অপরূপার দিকে টর্চ মারল। অপরূপা মুখটাই নেকাবে ঢাকা। বড়ই ব্যথাতুর দৃষ্টি নিক্ষেপ করে তাকালো সেই আগন্তুক লোকটার দিকে। লোকটার হাত বাড়িয়ে দিল। অপরূপা হাত ধরল না। লোকটা পিঙ্গল বর্ণ চোখ করতেই লজ্জায়, আড়ষ্টতায়, সংকোচে কুঁকড়ে গেল সে। হৃৎস্পন্দন বেড়ে গেল অচিরাত। লোকটা তার চাহনি দেখে খানিকক্ষণ নীরব থেকে কপালের ভাঁজ করল। একটা অল্প বয়সী এমন জেদ দেখবে তার বিলক্ষণেও ভাবতে পারেনি তিনি। অপরূপার হাতটা খপ করে ধরল। টেনে তুলতে তুলতে বলল, কি অদ্ভুত, এমন বাচ্চা মেয়েদের এদের অভিভাবক রাত বিরেতে ছাড়ে কেন? দাঁড় করিয়ে দেয় অপরূপার হাত ছেড়ে দিল সে। তারপর পায়ে হেঁটে গাড়ির কাছে চলে গেল। অপরূপা ঠিকঠাক দাঁড়াতে পারছে না। পেছন থেকে ততিনী নামের একটা মেয়ে বলে উঠল, এই মেয়ে, পায়ে ব্যথা পেয়েছ নাকি? অপরূপা পায়ের গোড়ালি তুলে তাকালো, মাথা নাড়ল। ততিনী শাবনম, আয়েশা নামে 3জন মেয়েকে দেখে শোভা কৌতূহল দেখিয়ে প্রশ্ন করল, আপনারা কারা? এতগুলো ঘোড়ার গাড়ি? বাবা গো, এই জন্মেও দেখিনি। গাড়ির কাছে হেঁটে যাওয়া লোকটাকে দেখে শোভা আঙ্গুল তাক করল। উনি কে? মেয়েগুলো পাশের লোকটা বলে উঠল, উনি রূপনগরের সম্রাট শেহজাদ সুলতান, আমি আর ভাই বন্ধু সাফায়েত মাহমুদ। রূপনগরে থেকে এসেছি আমরা, সুলতান মহলের সদস্য, যাত্রাপালার লোক। উনি যাত্রাপালার পরিচালক। শোভা আর অপরূপা একে অপরের দিকে তাকালো। বিস্ময়ে হাঁ হয়ে গেল ওদের মুখ বিবর। শোভা বলল, সত্যি? সাফায়েত মাথা দুলিয়ে বলল, হ্যাঁ সত্যি। আমরাও যাত্রাপালা দেখতে যাচ্ছি। মা গো মা, কত বড় বড় মানুষের সাথে দেখা হয়ে গেল। সাফায়েত শুনে খুশি হয়ে বলল, আচ্ছা। মহিলাগুলো গায়ে রাজকীয় পোশাক, মাথা ঢাকা ওড়নায়, অলঙ্কারকৃত সাজসজ্জা। তোমাদের নাম কি? শোভা সোৎসাহে বলল, আমি শুভা। ও অপরূপা ওর হাত চেপে ধরল। যাকে তাকে পরিচয় দেওয়া তার পছন্দ না। শুভা ফিক করে হেসে উঠল, বলল, ওর নাম রূপা। রূপা? কার নাম? শেহজাদ নামের লোকটা হাজির হলো, হাতে পানির বোতল। সাফায়েত অপরূপাকে দেখিয়ে বলল, ওর নাম রূপা আর ওর নাম শুভা। তারা নাকি পালা দেখতে যাচ্ছিল। প্রতিমধ্যে দর্শকের সাথে দেখা হয়ে গেল, ভালোই হলো। শেহজাদ অপরূপার দিকে তাকালো, বোতল বাড়িয়ে দিয়ে বলল, ভালো, এই নিন পানি। অপরূপা শঙ্কিত মনে বোতল নিয়ে দাঁড়িয়ে থাকলো। সম্রাট ওর হাবভাব দেখে সাফায়েতকে বলল, চলো পানি খেতে, বোধহয় লজ্জা পাচ্ছে। শুভা ছো মেরে বোতল কেড়ে নিয়ে পানি খেতে খেতে বলল, ও মুখ খোলে না সবার সামনে। শেহজাদ আর তার লোকজন সেখান থেকে সরে পড়ল। তারা যেতেই নিকাব সরিয়ে পানি খেল অপরূপা। সে পায়ে বেশ ব্যথা পেয়েছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে ঘোড়ার গাড়ির সামনে গিয়ে থামল। রাজুকে তোলা হয়েছে রেল থেকে, সে আহত হয়েছে। লোকজন তাকে অন্য একটা ভ্যান গাড়িতে তুলে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। সাফায়েত অপরূপাদের কাছে এসে বলল, এই মেয়েরা একজন মাতালের গাড়িতে চড়ে যাত্রাপালা দেখতে যাচ্ছিলে তোমরা?
সাহস তো কম না। বাড়ি থেকে ছাড়লো কিভাবে? আর ছাড়লো একজন পুরুষ মানুষ সাথে রাখতে হয় না? পথঘাটে তো নিরাপদ না। কেমন মা বাবা তোমাদের? অপরূপা মিনমিন করে বলল, আমাদের পেছন পেছনে একজন এসেছিল, আমরাই ওনার আগে ভ্যানে উঠে গিয়েছি। অনেক চালাকির কাজ করেছো। অপরূপা পানির বোতলটা সে বাড়িয়ে দিল। আপনাদের অনেক ধন্যবাদ, আমরা আসি। সুভা ফিক করে হেসে বলল, আসি। আচ্ছা, রানীমাকে দেখতে পাচ্ছি না। মানে মঞ্চের যিনি রানীমা সাজে তার কথা বলছি। ওনার কথা সবাই বলে, আজ যদিও দেখবো, কিন্তু এখন দেখলে মন্দ হয় না। সাফায়াত তার কৌতূহল দেখে হেসে বলল, পেছনের গাড়িতে আছে সে, তবে এখন দেখা করা যাবে না। শুভ মন খারাপ হলো। অপরূপা হাত ধরে বলল, আচ্ছা আসি। মেয়েগুলো খিলখিল করে হাসছিল। শাহজাদ নামক লোকটি ধমক দিয়ে বলল, এত হাসছো কেন? দুঃখিত ভাইজান, তোমরা গাড়িতে গিয়ে বসো, দেরি হয়ে যাচ্ছে ইতিমধ্যে। সাফায়াত গাড়ি ছাড়ো। অপরূপা ভদ্রলোকের ধমকাধমকি শুনে ভয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে দু পা বাড়ালো। তার পাটা মনে হচ্ছে মচকে মচকে গিয়েছে। একপাশে ছিলে যাওয়ায় সেখানে জ্বলনি অনুভব হচ্ছে। শাহজাদ গাড়িতে উঠে যাচ্ছিল। অপূর্বাকে ওইভাবে হাঁটতে দেখে সাফায়াতকে ইশারা করলো গাড়ি না ছাড়ার আদেশ দিতে। দাঁড়ান। শুভা ও অপরূপা থেমে গেল। মানুষটার মুখে সম্বোধন তাদের ভালো লাগলো। শাহজাদ এসে বলল, পেছনের ঘোড়ার গাড়িতে জায়গা আছে, আপনারা চাইলে উঠতে পারেন। এভাবে যেতে পারবেন না বহুদূর, মঞ্চ এখনো অনেক দূর। অপরূপা মাথা নেড়ে বলল, না, আমরা যেতে পারবো। বলার জন্য কৃতজ্ঞ। শেহজাদ সুভাকে বলল, আপনারা নিশ্চিত যে একা একা যেতে পারবেন? সুভা মাথা নাড়ল। তাহলে গাড়িতে উঠুন, আপনার সই নিশ্চিন্তে যেতে পারবে। পেছনে সবাই মহিলা। তার আচরণে অপরূপার মন ঘাবড়ালো। তাই সে ফিরে তাকিয়ে লোকটার পিঙ্গল বর্ণ চোখে চোখ পড়তেই বেনামা ধুকুকানি টের পেল হৃৎপিণ্ডে। সাথে সাথে চোখ সরিয়ে নিল। ঘোড়ার গাড়িতে চড়তে পারবে শুনে শুভা এক লাফে উঠে গেল গাড়িতে। সে জানে সে উঠলে অপুও উঠতে বাধ্য। শুভা গাড়িতে উঠেই মেয়েগুলোর সাথে হাসলো, বলল, আমার খুব শখ ছিল এমন গাড়িতে চড়বো, আজ পূরণ হয়ে গেল। মেয়েগুলো হাসলো তার কথায়। শুভার কাজে শাহজাদও খুব খুশি হলো, বলল, ভালো মেয়ে, এবার আপনিও উঠে যান পদ্মার জনি। অপরূপা এমন উদ্ভট সম্বোধনের পেছন ফিরে পুনরায় শাহজাদের দিকে তাকালো। চোখ অন্যত্র সরিয়ে বলল, জি। আহত পায়ে এগোতেই পায়ের ভর সামলাতে না পেরে শাহজাদের দিকে ঝুঁকে পড়তে গেল। উচ্চস্বরে ডাকলো, ও আল্লাহ। শাহজাদের হাতের ভাঁজ গিয়ে ওর হাতে পড়ল। শাহজাদ শক্ত করে ধরে বলল, আস্তে। শুভা আপনার সইকে গাড়িতে উঠতে সাহায্য করুন, উনি পায়ে বেশ ব্যথা পেয়েছেন। লজ্জায় কপট রক্তিম হয়ে উঠেছে অপরূপার। দৃশ্যমান গুচ্ছে গুচ্ছে তীর্ণ কেশের নিচে ঘন কালো দু চোখের লাজ ভেসে উঠল। শাহজাদ সুভার হাতে তার হাত তুলে নিয়ে বলল, আমাদের টিমের ডাক্তার আছেন, আপনি ডাক্তারকে আপনার পা দেখাবেন, এখন গিয়ে বসুন। অপরূপা দু চোখ কৃতজ্ঞতায় চকচক করে উঠল। সে শুনেছিল রূপনগরের মানুষ এমনই অতিথি আপ্যায়ন ও সন্ত্রাসমুক্ত এলাকার মানুষগুলো খুব উদার। আস্থার প্রমাণ পেল। গাড়িতে ওঠার সময় মেয়ে তিনজনই সাহায্য করল অপরূপাকে। শুভা বসে বলল, ওর পায়ে আঘাত পেয়েছে বেশ, আমার হাত ছিঁড়ে গিয়েছিল শুধু। মেয়ে তিনটে উৎসাহ দেখিয়ে বলল, এই রূপা, তোমার নিকাবটা তোলো, একটু দেখি। অপরূপা আগ্রহ দেখালো, কিন্তু ঠিক তখনই তাকালো গাড়ির সম্মুখে বসা শাহজাদ নামক লোকটার দিকে। চোখাচোখি হওয়ায় প্রচন্ড লজ্জায় দুপাশে মাথা নাড়তে লাগলো।
মেয়েগুলো বলে উঠল, দেখাও না, দেখাও না। ঠিক তখনই কড়া মেঘমন্ত্র গলাটি ভেসে এলো, এসব কেমন আদব কায়দা তোমাদের? চাইছে না তাও তবুও জোরাজোরি করছো। দুঃখিত ভাইজান, আর বলবো না। অপরূপার খারাপ লাগলো, নিজেকে আচ্ছা মতো বকে দিল এই বলে যে তার জন্য মেয়েগুলোকে বকা শুনতে হলো। সাফায়েত হেসে বলল, রূপাকে দূর থেকে দেখে প্রথমে মনে করেছিলাম ডাকাত ডাকাতরা আজকাল বোরখা পরতে শুরু করেছে, কিন্তু সুগাকে দেখে ভুল দূর হলো। তখনই ভাবলাম ওদের সাহায্য করা দরকার। বলেই সাফায়াত হেসে উঠল। শাবনাম নামের মেয়েটি বলে উঠল, ডাকাতদের এত সুন্দর চোখ থাকে না ভাইজান। রূপার চোখ দুটো দেখে ডাকাত মনে হবে? হ্যাঁ, মন জোর বললে সমস্যা নেই। বলেই সশব্দে হাসতে লাগলো সবাই মিলে। সুভা তাদের সাথে বকবক করতে লাগলো। অপরূপা শুধু তাদের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। সাফায়েত এক সময় বলে উঠল, সায়রা আর সোহিনী আসার জন্য পাগল প্রায়। মামু আসতে দিল না, তুমি মামুকে বলতে পারতে। শাহজাদ কাগজের পেপারে চোখ বুলিয়ে নিতে নিতে বলল, পরের বার আনবো। ওরা গতবার এসেছিল। সুভা তাদের কথার মাঝে বলে উঠল, বসু মল্লিক বাড়িতে আপনাদের আমন্ত্রণ। আমাদের বাড়িতে যাবেন কিন্তু। আমার মা কাকিমা খুব খুশি হবে। সবাই এত এত খুশি হবে যে। অপরূপার হাত চেপে ধরে বলল, একটু কম কথা বল না। সে ভেবেছিল সামনে বসা লোকটা হয়তো বেশি কথা বলা পছন্দ করে না, কিন্তু অপরূপাকে অবাক করে দিয়ে লোকটা বলে উঠল, সুভা তুমি কথা বলতে থাকো, আমি একটু বিরক্ত হচ্ছি না। সুভা বকবক শুরু করলো উৎসাহ পেয়ে। তটিনী, শবনম আর আয়েশা শাহজাদের ফুফাতো ফুপির মেয়ে। ওদের মধ্যে তটিনী সবার বড়, শাবনম মেজো আর আয়েশা সবার ছোট। সাফায়াত তাদের বড় ভাই। বেশিরভাগ সময় তারা সুলতান মহলেই থাকে। সুলতান মহলের একছত্র অধিকার শেহতাজ সাহেব এবং শাহজাহান সাহেবের পাশাপাশি তাদের বোন শাহানার নামে। যদিও শ্বশুরবাড়িতে বসতি ভিটা স্থাপন করেছেন, কিন্তু ওনার স্বামী দূরপ্রদেশে থাকায় 3 কন্যা নিয়ে একা থাকতে ঝুঁকিপূর্ণ হয় সন্তানদের নিয়ে তিনি সুলতান মহলে থাকেন। মাঝে মধ্যে স্বামী গৃহে যান ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে। এবার ভাই বোন সবাই মিলে পরিকল্পনা করে যাত্রাপালা দেখতে এসেছে। যদিও শেহতাজ সাহেবের ঘোর আপত্তি মেয়েদের পালা দেখতে যাওয়া নিয়ে, কিন্তু শাহানার কন্যারা আধুনিকা মনে হয় মামুর কথায় তারা তেমন কর্ণপাত করে না। ঘোড়া টগবগিয়ে ছুটে চলা দেখে অপরূপা ও সুভা গাড়িতে বসা অবস্থায় মুগ্ধ নয়নে চেয়ে দেখলো কি সুন্দর টগবগ করে ছুটছে ঘোড়ার গাড়ি। অপরূপার খুব ইচ্ছে একদিন ঘোড়ার পিঠে চড়ে সে ছুটবে দেশ থেকে দেশান্তর। পাশে আরো একটা ঘোড়ার পিঠে থাকবে তার এক যোদ্ধা। রূপার কথায় রাজপুত্রের ঠিক তেমনই একটা রাজপুত্র। তার ঘোর কেটে গেল শবনমের প্রশ্নে, তুমি তো তোমার বাড়িতে যেতে বললে না রূপা? অপরূপা শবনমের কথায় লজ্জা পেল, সংকুচিত গলায় বলল, সুভার পাশেই আমাদের বাড়ি। সুভার হাতটা সে চেপে ধরে রাখলো সত্যি সত্যি বাড়ির কথা বলে না দেওয়ার জন্য। সে এত বড় বড় মানুষ তার বাড়িতে গেলে চাচি তাদের সম্মান দিয়ে কথা বলবে না, তাতে রূপার অপমানিত হবে। বরঞ্চ বিশ্বাস নেই যদি সবাই মিলে হঠাৎ করে উপস্থিত হয়, দাদিজানকেই বা কি করে উত্তর দেবে। সুভা ফট করে বলে উঠল, আমার বাড়িতে গেলে আমি আপনাদের
ওদের বাড়িতেও নিয়ে যাব। আচ্ছা, আপনারা সত্যি যাবেন তো? সুভার এমন প্রশ্নে সবাই হাসতে লাগলো। সুভা ওদের কাছে উত্তর না পেয়ে শাহজাদকে জিজ্ঞাসা করলো, সাহেব সত্যি যাবেন তো? আমার মা কাকিরা সত্যি খুব খুশি হবে। শাহজাদ আশ্বাস দিয়ে বলল, যাব কোনো এক সময়। সুভা খুশিতে আধখানা হয়ে দুহাত উল্লাস করতেই অপরূপা তার হাত নামিয়ে বলল, কি করছিস? এমন কেউ করে? সুভা ওকে গুঁতো দিয়ে বলল, ও তুই বোবা বলে আমাকে বোবা সেজে বসে থাকতে হবে বুঝি? তনিটি বলল, রূপা তুমিও সুভার মতন কথা বলো বলো তো দেখি, তোমার বাড়িতে কে কে আছে? দাদি যান আর ছোট চাচা ছোট চাচি, চাচাচির 2 ছেলে। আর কেউ নেই? তোমার মা বাবা? অপরূপা চুপ হয়ে গেল। সুভা বলল, ওর বাবা তো অনেক আগেই মারা গেছে, ওর মা অন্য কোথাও থাকে। অপরূপার চোখ জোড়া দেখে সুভা আর কিছু বলল না। তো তিনি বলল, দুঃখিত রূপা, কষ্ট পেও না। তাই? না পাইনি। মা বাবার কথা জিজ্ঞাসা করাটা স্বাভাবিক। সাফায়েত বলে উঠল, তোমাদের দুজনকে আমাদের মহলে আমন্ত্রণ দিলে যাবে? সুভা খুশি হয়ে হেসে বলল, দাওয়াত দিয়েছেন, এটাই তো অনেক সাহেব। যদি কখনো রূপনগরে যাই, সুলতান মহলে যাইব। সুভা ফের সবাইকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, আচ্ছা এখানে সাহেবদের কার বউ কোনটা? তার প্রশ্ন শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল সবাই। শাহজাদ মৃদু শব্দ করে হেসে উঠল। হু করে হেসে উঠে সাফায়েত বলল, ওরা 3 জনই আমার বোন। আর ওনার? শাহজাদের উদ্দেশ্য করে প্রশ্ন করতেই তো তিনি কিছু বলে ওঠার আগেই শাহজাদের কথাই থেমে গেল। ওরাও আমার বোন, ফুফাতো বোন। সুভার নখ কামড় দিয়ে লজ্জায় নিয়ে গেল। অপরূপা তার কাণ্ড দেখে মিটমিট করে হাসলো। তো তিনি খেয়াল করলো মেয়েটা হাসলে তার চোখ জোড়াও হাসে। রাস্তার দুপাশে নির্জন বনঝাড়ে নিস্তব্ধতাকে ছাপিয়ে ঘোড়ার গাড়ি ছুটে চলল গন্তব্যে। মাথার উপরে মস্ত বড় চারটিও যেন তাল মিলিয়ে ছুটছে তাদের সাথে। হেসে মেতে যাত্রাপালার কাছাকাছি পৌঁছাতেই টগবগিয়ে ছুটে চলা ঘোড়াগুলো হর্ষধ্বনিতে মেতে উঠে থেমে গেল। দূরে কোথাও বাদ্যযন্ত্র বাজছে আর রবীন্দ্রসঙ্গীত পরিবেশন হচ্ছে। অপরূপা দেখল প্রকাণ্ড মাঠটা আলোকবাতিতে সজ্জিত করেছে, সাথে কত লোকের সমাগম। ছুটোছুটি করছে, মঞ্চে গান পরিবেশন করা হচ্ছে, লোকজনের পরিপূর্ণ। কি সুন্দর চারপাশটা, যেন মেলা বসেছে। অপরূপার মনটা আনন্দে ভরে উঠল। পায়ের ব্যথা অল্প সময়ের জন্য ভুলে গেল যেন। ঘোড়ার গাড়ি থেকে পরপর নেমে গেল মঞ্চের শিল্পীগুলো। তারপর পা বাড়ালো মঞ্চের দিকে। শাহজাদ আর সাফায়েত গাড়ি থেকে নামা মাত্রই ঘিরে ধরল লোকজন। হাতে হাত, বুকে বুক মিলিয়ে কুশলাদি বিনিময় করে একজন পাগড়িওয়ালা লোক এগিয়ে এসে বলল, ডিরেক্টর সাহেব, মহল থেকে আর কারা এসেছেন? শাহজাদ ততিনীদের সাথে পরিচয় করিয়ে দিল। অপরূপা আর সুভার কথা জানতে চাইলে বলল, তারা আমাদের পরিচিত ছিল না, তবে পথে পরিচিত হয়েছে। অপরূপাকে ইঙ্গিত করে বলল, ওনার পায়ে আঘাত পেয়েছেন, কক্ষে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারলে ভালো হয়। আমাদের ডাক্তার সাহেব ওই কক্ষে পাঠিয়ে দেন। পাগড়িওয়ালা পানের পিচকিরি ফেলে বলল, হ্যাঁ অবশ্যই। কথা বলা শেষ করে শাহজাদ অপরূপার দিকে চেয়ে বলল, ওদের সাথে যান, ডাক্তার সাহেব যাবেন, পা দেখবেন। আমি ব্যস্ত থাকবো, তাই মনে নাও থাকতে পারে, সেই কারণে আগে ভাগে বলে দেওয়া। অপরূপা কৃতজ্ঞতার সহকারে মাথা দুলিয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। বাড়িতে পৌঁছে গরম পানি ঢেলে দিলে বোধহয় আরাম লাগবে। এত কিছুর প্রয়োজন পড়তো না। গরম পানিতে সব ব্যথা
উপশম হয় না। আপনি ডাক্তার হলে বিশ্বাস করতাম। যান, এই যা এই যান ভালো এই যা ভালো কথার মধ্যে একটা টেরা কথাও বলে দিল লোকটা। অপরূপা শুভার হাতের ভাঁজে হাত ভর রেখে কোনো মতে কষ্টে সৃষ্টে হেঁটে গেল মঞ্চের পেছনে ভবনটিতে। শুভা বলল, ভালোই হয়েছে বল, না হলে কি সব দেখতে পেতাম। অপরূপা থেমে থেমে ভবনটির দিকে তাকালো। ভবনটির আগাগোড়া লাল নীল বাতি দিয়ে সাজানো। শিল্পীরা তাদের নিজ নিজ কক্ষে চলে যেতেই শাবনম পেছন ফিরে বলল, এই তোমরা আসো না, ওইখানে দাঁড়িয়ে কেন? আমরা পালা শুরু হইলেই যাব, ততক্ষণ এখানে আরাম করব। অপরূপা বলল, আমাদের নিয়ে শুধু শুধু ঝামেলা করছেন। ততিনী বলল, এটা কোনো কথা হলো? গল্প করতে করতে আমরা কত পরিচয় হয়ে গিয়েছি, আর পরিচয় একজন মানুষ আহত হয়েছে, আমরা তাকে সাহায্য করব না? এসো। এটা নতুন নয়। রূপনগরবাসীরা কিন্তু এমনই। এখানকার মানুষ কি মিশতে পছন্দ করে না নাকি? অপরূপা বলল, না না, এমনটা না। আচ্ছা ঠিক আছে, আপনারা যা বলবেন তাই হবে। ততিনীদের সাথে অপরূপা আর শুভা একটি সুশোভিত কক্ষে চলে গেল। সেখানে সুসজ্জিত শয়নাবস্থা করা আছে। হাত মুখ ধুয়ে নিল সবাই মিলে। অপরূপা বসে আছে। ততিনী বলল, এই মেয়ে, এক্ষুনি মুখ খোলো, এখানে কিন্তু ভাইজানরা কেউ নেই। অপরূপা নিকাব খুলতে যাবে ঠিক তখনই এক বড় ডাক্তার এসে হাজির হলেন। বললেন, রূপা আর শুভা নামক রোগীদের দেখতে এসেছি। আমি কি ঠিক কক্ষে এসেছি? শুভা বলে উঠল, হ্যাঁ, এই কক্ষই। ডাক্তার এসে বসলেন। সুন্দরী রমণীদের দিকে চোখ বুলিয়ে বললেন, কে রূপা আর কে শুভা? শুভা বলল, আমি শুভা ও রূপা। আমার হাতে আঘাত পেয়েছি ও পায়ে, এই দেখুন ওর পা। ডাক্তার ছিলে যাওয়া অংশে তরল ঔষধি মাখিয়ে দিতে যেই নিবে ঠিক তখনই অপরূপা পা গুটিয়ে নিয়ে বলল, এ কি? না না, আপনি আমার পা ছোবেন না, আপনি আমার বাবার বয়সী। বড় ডাক্তার বিষম খেয়ে বাকিদের দিকে চোখ ঘুরিয়ে তাকালো। বাকিরা তখন হাসছে। ডাক্তার তার পা টেনে গভীর পর্যবেক্ষণ করে বলল, তোমার পা তো মচকে গিয়েছে। তুমি ভালোই ধৈর্যশীল নারী। এমন ব্যথা নিয়ে এতক্ষণ কিভাবে চুপচাপ আছো? অপরূপা মনে হলো বুড়ো ডাক্তার বেশি কথা বলছে। ঠিক তখনই ডাক্তার অপরূপার পা ধরে মালিশ করতে করতে দিল এক মোচড়। সাথে সাথে অপরূপা চিৎকারে বিদ্যুৎ স্পৃষ্টের মতন কেঁপে উঠল পুরো কক্ষ। ব্যথায় যন্ত্রণায় চোখ খুঁড়ে জল নেমে গেল অপরূপার। কক্ষের দরজা নেড়ে উঠল তখন। শাহজাদ উকি দিয়ে বলল, কে চিৎকার দিল? ততিনী বলল, রূপা, ওর পায়ে নাকি মচকে গিয়েছিল, এখন সব ঠিকঠাক। শাহজাদ এক ঝলক অপরূপার দিকে তাকিয়ে সোজা দরজা টেনে চলে গেল। শুভা ছিলে যাওয়া অংশে একটা বাদামি রঙের ওষুধ লাগিয়ে দিল ডাক্তার। তারপর রূপাকে কিছু খাওয়ার ওষুধ দিয়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যে সাফায়াত এসে বলল, পালা শুরু হচ্ছে, তোমরা এসো। রূপা, তোমার পায়ের অবস্থা কেমন? রূপা মাথা ঝাঁকিয়ে বলল, জি ঠিক আছে। তো তিনি সবাইকে নিয়ে সবাই চলে আয়। সাফায় যেতেই শাবনম অপরূপার নিকাব তুলে দিতে বলল, আরে বাবা, মুখটা দেখলে যদি কখনো কোথাও দেখা হয়, চিনব কি করে? নিকাব তুলে দেওয়ার সাথে সাথেই লজ্জা পেয়ে ঠোঁট কামড়ে হেসে দুহাত দিয়ে মুখ ঢাকলো অপরূপা। সবাই সমস্বরে দেখে ফেলেছে। সবাই সমস্বরে দেখে ফেলেছি বলে হেসে উঠতেই শাহজাদ
দরজা ঠেলে ঢুকলো। কোথায় তোমরা? এত দেরি হচ্ছে কেন? অপরূপা তার গলার স্বর শুনে সাথে সাথে পিক করে বসে নেকাব তুলতে লাগলো তড়িঘড়ি করে। তার মুখমণ্ডলের এক পাশ প্রতিবিম্বে স্পষ্ট ফুটে উঠেছিল। শাহজাদ কিছু মুহূর্তের জন্য থমকালেও দ্রুত প্রস্থান করলো কক্ষ থেকে। বাকিরা হি হি করে হেসে উঠে বলল, পাগল মেয়ে, তোমাকে আয়নাতে দেখা যাচ্ছিল। অপরূপা ভূত দেখার মতন চমকে তাকিয়ে তাকালো তাদের দিকে। সবাই অট্টহাসিতে ফেটে পড়ে বলল, কোনো সমস্যা নেই, উনি তোমার ভাইজানের মতন। অপরূপা নিয়ে যাওয়া গলায় মিনমিন করে বলল, জি। সে নিজেও জানতো মানুষগুলো খুব ভালো, তারপরও কেমন অবর্ণনীয় অস্থিরতে জড়সড় হয়ে আছে মনোপঞ্জর। অতিথিদের বসার জন্য আলাদা আসন বসানো হয়েছে। রূপা আর সুভা তাদের পেছনে গিয়ে বসলো। তনিতে অনেক ডেকেছে, রূপা যায়নি। তারা এখানেই ঠিক আছে। পালা শুরু হওয়ার সাথে সাথে সাফায়াত আর শেহজাদ মঞ্চের পেছন থেকে বেরিয়ে এলো। ব্যস্ত পায়ে হেঁটে এসে ততিনীদের পাশের সারিতে গিয়ে বসলো। সেখানে বসলো ঠিক যেখানে বসলো ঠিক সেখান থেকে অপরূপাকে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। চোখাচোখি হয়। অপরূপা চোখ ফিরিয়ে নিয়ে মঞ্চে চোখ রাখলো। শাহজাদ নিজেই সেখান থেকে সরে বসলো। এত বাচ্চা একটা মেয়ের সামনে এত জরিমায় নিজেকে নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছে সে। পালা শেষ হতে হতে লোকজন হইচই করে উঠে সন্তোষী ধ্বনিতে মাতিয়ে তুলল। প্রকাণ্ড মাঠ জুড়ে সবাই উল্লাস সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ল। লোকে মুখে শিল্পী আর পরিচালকের নাম নিয়ে যশগান প্রচার হলো। নানান রকম বাদ্যযন্ত্র, বাঁশির আওয়াজ মুখরিত হলো সমগ্র প্রাঙ্গণ। অপরূপা আর শুভা এক পাশে দাঁড়ালো। লোকজন দলে দলে বিক্ষুব্ধ হয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। শুভা বলল, ওনাদের আর দেখা পাচ্ছি নে কেন? রূপা বলল, আশ্চর্য, তুই কি ওনাদের সাথে যাবি নাকি? আমার কাছে পয়সা আছে, অনেকেই গাড়ি করে যাবে। চল রাস্তায় গিয়ে উঠি। তোর হাঁটতে কষ্ট হচ্ছে কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, চল। তারা পা বাড়িয়েছে তখনই রহিম চাচা মুখোমুখি হলো। রহিম মিয়া কড়া মেজাজ দেখিয়ে বলল, কই আসিলি তোরা? খুঁজতে খুঁজতে পাগল হইয়া গেছিলাম। তোরে কিছু হইলে তোর দাদি আমারে আস্ত রাখবো? চল। পরক্ষণে খুঁড়িয়ে হাঁটা অপরূপাকে খেয়াল করে বলল, পায়ে কিটা হইছে? ব্যথা পাইছি চাচা। তেমন কিছু না, চলো, দাদি পয়সা দিয়েছিল, একটা ভ্যান ডেকে নাও, বেশি দূর হাঁটতে পারবো না। অপরূপার পাশে বাড়ির চাচা রহিম মিয়া, মেয়েটাকে সে বড়ই স্নেহ করে। তার সন্তানহীন স্ত্রী রেশমিও অপরূপাকে স্নেহ করে। এই তো কদিন হলো অপরূপার কাছ থেকে সে কোরআন পাঠ করা শিখেছে। এখন ভালোই পড়তে পারে। সন্ধ্যাবেলা হাদিস শুনতে যায়, মন দিন ঠান্ডা হয়ে যায়, আর মনে মনে ইচ্ছা পোষণ করে অপুর মতন একটা কন্যা সন্তান যেন তার কোলে আসে। রাস্তায় ভ্যান পাওয়া যাচ্ছে না, সব মানুষের দখলে। একটা ভ্যানে গাদাগাদি করে বসে সবাই যাত্রা করছে। অপরূপা দাঁড়িয়ে থাকতে থাকতে বলল, পায়ে ব্যথা হয়ে গেল শুভু। শুভা বিরক্ত গলায় বলল, সাহেবদের কিছু বলে আসি নাই, ওনারা কিছু মনে করবে না? অপরূপা চুপ হয়ে গেল। তাই তো, এটা তো সে ভেবে দেখেনি। শাহজাদ আর সাফায়াতকে সে দূর থেকে দেখছে। তারা আলোকচিত্র গ্রহণের যন্ত্রগুলো নিয়ে ব্যস্ত ছিল।
অন্য কোনো দিকে নজর দেওয়ার নজির নেই। মানবিকতার খাতিরে মানুষগুলো তাদের সাহায্য করেছে, এই ঋণ সে কোনোদিন শোধ করতে পারবে না। শুভা গলায় অনুযোগ মিশিয়ে বলবে মেয়েগুলো কেমন? অপরূপা বলল, এমন ভাবছিস কেন? ওনাদের সাহায্য চিরকাল মনে থাকবে, তাই তুই উল্টাপাল্টা ভাবছিস। ওনারা আর কিছু মনে করবে না। আচ্ছা তুই যা, যদি দেখিস ওনারা এখানে আছেন তাহলে বলে আয় যে আমরা চলে যাচ্ছি। রহিম মিয়া ধমক দিয়ে বলল, এই কোথায় যাচ্ছিলে? আমি একা একা চইলা যামু কইয়া দিলাম। শুভা বলল, যাচ্ছি না বাপু। প্রায় 20-15 মিনিট পর একটা ভ্যান গাড়ি এসে থামলো তাদের সামনে। চালক গলা বাড়িয়ে বলল, কই যাইবা? রহিম মিয়া বলল, কুড়ি বাড়ি যাইবা? হ যাইমু। একজন 5 পয়সা করে দেওয়ান লাগবো। শুভা বলল, 3 জন 10 পয়সা দেব, এত টাকা নাই। আচ্ছা ওঠো, উঠে পড়ো। তারা গাড়ির সামনের দিকে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করলো জঙ্গলকীর্ণ পর্বতের মধ্যখান দিয়ে বয়ে চলা সরু রাস্তা দিয়ে। গাড়ি চলতে শুরু করলে শুভা অপরূপাকে ফিসফিস করে বলল, সাহেবটারে আমার ভালো লাগছে। অপরূপা মিলে চমকে উঠে বলল, কোনটা? ওই কালো কোটি পরেছিল উনি। মা দুর্গা আমার জন্য এমন একটা রাজপুত্তর ছুঁইড়া ফেলাইলো। অপরূপা ফিক করে হেসে উঠে বলল, স্কুলে বুড়ো মাস্টারকেও তুই ছাড় দিসনি, এখন আবার সুলতান মহলের সম্রাটকে? বলেই হেসে উঠল সে। শুভাও হাসল। তন্মধ্যে রহিম মিয়া খেকিয়ে উঠে বলল, এই হালা, গাড়ি কোন দিকে নিয়া যাস? আমাগো বাড়ির পথ তো ওই দিকে। জঙ্গলের ভেতর গাড়ি ঢুকাইস কেন? চালক কোনো কথা বলল না। গাড়ির গতি বাড়িয়ে লুঙ্গির গোছা থেকে ধারালো ছুরি বের করে বলল, চুপচাপ গাড়ি থেকে নেমে পড়, শব্দ করলে মারা পড়বি। অপরূপার শুভা আটকে উঠল। রহিম মিয়া চেঁচিয়ে উঠতে যাবে, ঠিক তখনই গাড়ি থেকে নেমে এক লাফ দিয়ে নেমে পড়ল। রুমাল বের করে তার নাক চেপে ধরে এক লাথিতে তাকে ফেলে জঙ্গলের পথে গাড়ি ঢুকিয়ে ফেলল। অপরূপার শুভা গাড়ি থেকে পড়ে গিয়েছে ততক্ষণে। গলা চড়িয়ে বলল, এই কে আপনি? এদিকে শুভা ছুটে গিয়ে লোকটার চুল ধরে ধুমধাম দিয়ে বসলো। লোকটা চিৎকার দিতেই অপরূপা আর শুভা চট করে লাফ দিয়ে ছুটলো দিক না তাকিয়ে। নিকাব তুলে অপরূপা ঘন ঘন দম ফেলছে। শুভা ভয়ে কেঁদেই দিল। অপরূপা বলল, রাস্তায় উঠতে হবে আমাদের, কাদার সময় না এটা। শুভা দৌড়া।